বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন স্যাটারডে থ্রিলসের নিজস্ব গল্প অভিশপ্ত জমিদার বাড়ি। প্রধান চরিত্রে অভিষেক, বিমল, বৃদ্ধ ও মণিকর্ণা। গল্প পাঠে রাজীব। শুরু হচ্ছে অভিশপ্ত জমিদার বাড়ি। ধুস, কটা বাজে সেটাও বুঝতে পারছি না। কি কুক্ষণে যে রাতের স্টেশন থেকে বেরোলাম, তখন কি আর জানতাম এরম বিপদে পড়ব। বড্ড বিপদে পড়েছি। কত রাত হলো সেটাও বুঝতে পারছি না, কারণ ফোনটা ট্রেনে থাকাকালীনই সুইচ অফ হয়ে গিয়েছিল, আর ঘড়ি আমি পড়ি না। চারদিক নিস্তব্ধ, অন্ধকার। মাথার উপর চাঁদের দেখা পর্যন্ত নেই, কারণ অমাবস্যা। গ্রামটাও বড় অদ্ভুত। কোনো লোক নেই, আলো নেই, চারদিকটা পুরো খাঁ খাঁ করছে। শোনা যাচ্ছে কেবল শিয়ালের ডাক, আর তাতেই আমার গা মাঝে মাঝে শিরশির করে উঠছে। হাঁটতে হাঁটতে যে কোথায় চলে এলাম বুঝতেই পারলাম না। হালকা গাছপালার মাঝখান থেকে একটা সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। কখন যে সেই হালকা গাছপালা ভারী জঙ্গলে পরিণত হয়েছে অন্ধকারে তা বুঝতেই পারিনি। যখন বুঝতে পারলাম তখন দেরি হয়ে গেল। আমি রাস্তা হারিয়েছি। ভীষণ একটা ভয় মাথা চাড়া দিয়ে উঠল। একে নিকষ অন্ধকার, তার উপর বৃষ্টি হয়ে রাস্তাটাও বেশ পিচ্ছিল হয়ে আছে। গরম শেষ হয়ে বর্ষার আগমন ঘটেছে, তাই মাঝে মাঝেই ঝুপঝাপ বৃষ্টি এসে পড়ছে। তারপর সবশেষে জঙ্গলে বন্যপ্রাণীদের ভয়। অন্তত সাপখোপের ভয় তো প্রতি পদক্ষেপেই লেগে রয়েছে। যেভাবেই হোক এই জঙ্গল আমায় পেরোতেই হবে। কোথা থেকে একটা বিকট শব্দ করে পাখি ডেকে উঠল। পেঁচা কি না, এই বন বাদারের ভিতরে পেঁচা আসবে কোত্থেকে? ভালো করে কান পেতে শুনলাম, না, পেঁচা না, বাদুড়। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি পথ রোধ করে অন্ধকারে পাহাড়ের মতো দাঁড়িয়েছে একটা পোড়ো বাড়ি। তাড়াতাড়ি পা চালিয়ে কাছে গিয়ে দেখি একটা পুরোনো দিনের ভাঙা জমিদার বাড়ি। কোনো শব্দ বা আলোর কোনো চিহ্নই পেলাম না। আর একটু এগিয়ে গেলাম। সিঁড়ি ভেঙে দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলাম দরজার পাশের বড় জানলার খড়খড়ির ভেতর থেকে সূক্ষ্ম আলোক রশ্মি। সাহস করে দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ কোনো সাড়া নেই, সব একদম চুপচাপ। তারপর দরজার ওপাশে একটা পায়ের শব্দ পেলাম। তারপর দরজাটা খুলে গেল। দরজাটা খুলে যেতে নজরে পড়ল সামনে দাঁড়ানো মানুষটার ওপর, আর তাকে দেখা মাত্র একটা হিমেল স্রোত বয়ে গেল আমার শির দাঁড়াবে। ওই অন্ধকার ভিজা পরিবেশের মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন একজন বৃদ্ধ। বেশ কিছুটা পিছনে একটা লণ্ঠন জ্বলছে, এবং বৃদ্ধ সেদিকেই পিঠ করে আমার দিকে দাঁড়িয়ে থাকায় তার সামনেটা একটা রহস্যময় অন্ধকার সৃষ্টি হয়েছে। তার মধ্যে বৃদ্ধকে দেখাচ্ছে একদম ভূতের মতো। তাকে দেখলাম ভালো করে। ৮০-৯০ বছর বয়স তো হবেই। সাদা চুল, দাড়িগোঁফ পুরো ধপধপে সাদা, এমনকি চোখের পাতা আইব্রো পর্যন্ত সাদা। মুখে অসংখ্য বলিরেখার ছড়াছড়ি। থরথর করে কেঁপে উঠল ওর দুটো ঠোঁট। সবিস্ময়ে সে জিজ্ঞেস করে উঠল, কে বাবা তুমি?
এখানে কি করে এলে? আমি আমি অভিষেক। আগে মনে হয় পথ হারিয়েছি। যেদিকেই দেখছি শুধু অন্ধকার আর অন্ধকার। একটু জল হবে? দাঁড়াও বাবা, আমি জল নিয়ে আসছি। মণিমা, একটু জল আনতো মা। আসছি। ততক্ষণে বৃদ্ধ আমায় ভিতরের ঘরের একটা মোড়ায় বসতে দিল। ভয়টা এখন প্রায় কমেছে। এমন সময় শুনতে পেলাম নুপুরের ছনছন আওয়াজ। অন্ধকার থেকে দৃশ্যমান হলো এক অল্প বয়সের নারী মূর্তি। তার হাতে একটা জল ভর্তি গ্লাস। ওই টিমটিমে লণ্ঠনের আলোয় মুখটা ভালো করে বুঝতে পারলাম না, কিন্তু এই অন্ধকারে যেটুকু দেখলাম তাতে বুকের ভেতরটা একটা স্রোত বয়ে গেল। এই অন্ধকারেও তার রূপের ছটায় চোখ তারই দিকেই আটকে গেল। এটিই কি তাহলে মণি? মোড়ার পাশে একটা কাঠের কি যেন রয়েছে। মেয়েটি তাতেই গ্লাসটা বসিয়ে দিয়ে আবার নূপুরের ঝংকার তুলে অন্ধকারে মিলিয়ে গেল। জলটা খেয়ে আমি বৃদ্ধের সাথে গল্প জুড়ে দিলাম। তাকে জিজ্ঞেস করলাম তার নাম কি। সে খসখসে গলায় উত্তর দিল, আমার নাম সুকুমার মিত্র। বাড়ি আর আপনাকে দুজনকে দেখেই অনেক পুরনো দিনের লোক মনে হচ্ছে। হ্যাঁ বাবা, তা দুজনেরই বয়স হয়েছে বেশ। বাড়িটা কি আপনার? না না, বাড়িটা মদন মোহন নামের এক জমিদারের ছিল। আমি এই বাড়ির একজন কর্মচারী ছিলাম। তাদের ভাই ফরমাস খাটতাম, চাকরদের কাজ বুঝিয়ে দিতাম। আর ওই মেয়েটি কে? মণিমা। ও এই বাড়ির কর্তা জমিদার মদন মোহনের মেয়ে মণিকর্ণা। এতক্ষণে বৃদ্ধের সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছি। গুছিয়ে নিয়ে বসে তাকে জিজ্ঞেস করলাম, আপনারা দুজনেই থাকেন এখানে? আর কেউ থাকে না? আর তো কাউকে দেখছি না। না, আর কেউ থাকে না। স্ট্রেঞ্জ, আপনারা দুটি প্রাণী মাত্র থাকেন, আর কেউ নেই কেন? সে অনেক বড় কাহিনী বাবা, সে আর শুনে কি করবে? তাও বলুন না, বেশ বলছিলেন তো। আর এমনিতেও আর তো কিছু করারও নেই। বলুন না আপনাদের কাহিনী। বৃদ্ধ কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইল। লণ্ঠনের ক্ষীণ আলোয় সেটা বুঝতে পেরে একটু অপ্রস্তুতি লাগলো। ভুল করলাম কি জিজ্ঞেস করে? বৃদ্ধ কি রেগে গেলেন নাকি? আচমকা সে বলে উঠল, বেশ। এই বলে একটু কেশে নিয়ে সে বলতে শুরু করলো, এই গ্রামের জমিদার মানে মদন মোহনের নামে কিছু কুৎসা ছিল। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী এবং লম্পট প্রকৃতির মানুষ। এই বাড়িতে ছিল তারই। এইখান থেকেই সে তার জমিদারি সামলাতো। আমি ছিলাম এই গ্রামের একজন গরিব ঘরের সন্তান। একদিন হঠাৎই বাবা মাকে হারিয়ে আমি অনাথ হয়ে পড়ি। আত্মীয় স্বজন তেমন কেউ ছিল না, আর যে গুটি কজন ছিল তারা আমার দায়িত্ব নিতে চাইল না। তাই বেরিয়ে পড়লাম রাস্তায়। ভিক্ষে করে কোনো মতে দিন কাটাই। একদিন গ্রামের হাটে একটি লোকের কাছে দুটি ভিক্ষে চাইলাম। বললাম, বাবু, আমারে দুটি টাকা দেন, বড় খিদে পেয়েছে বাবু।
অবাক করে লোকটি আমায় অনেক কিছু খাওয়ালো, আর সব শেষে সে আমায় জিজ্ঞেস করলো, তোমার ঘরে কে আছে, কোথায় থাকো তুমি? আমি তাকে জানালাম আমার দুরবস্থার কথা। শুনে সে আমায় জিজ্ঞেস করলো, যাবে আমার সাথে আমার বাড়ি? তা রাজি হয়ে গেলাম। তিন কুলে যার কেউ নেই, যে ভিক্ষা করে খায়, তার এমন প্রস্তাবে রাজি না হয়ে উপায় কি? গেলাম তার সাথে। যে বাবু আমায় তার বাড়ি নিয়ে গেল, তার নাম ছিল কৃষ্ণচরণ। তার ঘরে মাত্র 3টি প্রাণী, আর আমায় নিয়ে 4। বাবু স্ত্রী কুমুদিনী দেবী আমায় ছেলের আদরে কাছে টেনে নিলেন। তাদের এক মেয়ে ছিল, নাম মধুবনী। আমি তাকে বনি দিদি বলেই ডাকতাম। সেও আমায় ভাইয়ের মতো করে আপন করে নিল। আমি হয়ে উঠলাম তাদের পরিবারের একজন। কৃষ্ণচরণ বাবু ছিলেন চাষি, তাদের অবস্থাও সচ্ছল ছিল। আমাদের দিন সুখেই কাটতে লাগলো। বনি দিদি ভাই আর আমি সারাক্ষণ একসাথে ঘুরে বেড়াতাম, নদীতে মাছ ধরতাম, লোকের বাড়ির বাগান থেকে কুল চুরি করে খেতাম, খেতে কাক তাড়াতাম। এই কথা শুনে আমি ফিক করে হেসে ফেললাম। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে উঠল, কি হাসছো যে? তখনকার দিনে এইগুলোই ভীষণ মজা দিত বাবা। যাক ছাড়ো, তোমরা শহরের ছেলে, তোমাদের তো হাসি পাবেই। আচ্ছা বলো তো, তুমি এখানে কোথায় যাবে? একটা বিশাল ভুল করে ফেলেছি বলে মনে হলো। বৃদ্ধকে চটানো ঠিক হলো না। বৃদ্ধ গল্প ছেড়ে অন্য কথায় চলে যাচ্ছেন, সেটা হতে দেওয়া যায় না। তাই বলে উঠলাম, আমি এখানে মৃগাঙ্ক মুখার্জির বাড়িতে এসেছি। উনি আমার বন্ধুর বাবা হন। ও, মুখুজ্জে বাড়ি? আগে হ্যাঁ। কি করে পৌঁছাই বলুন তো? অনেক দূর কি? না, বেশি দূর না। একটা মাঠ পেরিয়ে যে গ্রামটা পড়বে, সেখানেই তাদের বাড়ি। কোন দিক দিয়ে যাব? এই গ্রামটা পেরিয়ে যে বড় সড়কটা পড়বে, ওটার বাঁ দিকে গেলেই মাঠটা পড়বে। ওটা পেরোলেই তাদের গ্রাম। অনেক ধন্যবাদ আপনাকে। বলছি শুনুন না, আমার কর্মকাণ্ডে রাগ করবেন না প্লিজ। কি করতে কি করে ফেলেছি, আপনি দয়া করে থামবেন না। বলুন আপনার গল্পটা প্লিজ। বৃদ্ধ মাথাটা বুকের দিকে ঝুঁকিয়ে কি যেন ভেবে আবার বলতে শুরু করলো, আচ্ছা ঠিক আছে। তো এইভাবেই চলছিল দিন। সারাক্ষণ ঘুরে বেড়ানো, মায়ের বকা, বাবার আদর। কিন্তু একদিন কি? থামলেন কেন? বলুন, একদিন কি হলো? বনি দিদি। লক্ষ্য করলাম তার গলার স্বরটা বনি দিদি বলতে গিয়ে কেঁপে উঠল। কাঁদছেন কি বৃদ্ধ? কি হয়েছিল আপনার দিদির? সে একটু সময় নিয়ে গলা ঝেড়ে আবার বলতে শুরু করলো, হঠাৎ করে গ্রামে খরা দেখা দিল, ফলন বন্ধ হলো, বাবার অবস্থাও পড়ে গেল। বড় দুর্দিন নেমে এলো আমাদের জীবনে। গ্রামের জমিদারকে খাজনা দিতে পারছে না বাবা। আগেই বলেছি,
এই গ্রামের জমিদার মদন মোহন ছিলেন ভীষণ অত্যাচারী। তিনি নায়েব মশাইকে পাঠিয়ে 15 দিনের সময় দিলেন বাবাকে খাজনা শোধ করার জন্য। বাবা অনেক চেষ্টা করেও কিছুই করতে পারল না। অবশেষে 15 দিন অতিক্রম হলো। জমিদার নায়েব মুনিম নিয়ে হাজির হলো আমাদের বাড়িতে। বাবা তাদের হাতে পায়ে পড়ে ভিক্ষে চাইতে লাগলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। তারা জোর করে বাবাকে দিয়ে কাগজে সই করিয়ে নিলেন বাবার সমস্ত কিছু, এবং সেই ফাঁদ থেকে রক্ষে পেল না আমার মা কুমুদিনী দেবী এবং দিদি বনি। লম্পট জমিদারের নজর পড়ল আমার সুন্দরী দিদির ওপর। তারা বাবা মাকে এক অন্ধকার কুটুরিতে বন্দি করে রাখলো আর দিদিকে নিয়ে এলো এই বাড়িতে। তার ঠাঁই হলো এই বাড়ির নাচিয়ে ঘরে। আমায় তারা ফেলে দেয় রাস্তায়। লম্পট জমিদারের কবলে পড়ে ওই নাচিয়ে ঘরে অনেক নারীরই ঠাঁই হয়ে উঠেছিল। আমার বনি দিদিরও তাই হলো। অমন ফুটফুটে সুন্দর মেয়েকে সে নাচিয়ে বানিয়ে ছাড়ল। অনেক দিন পার হলো। হঠাৎই একদিন বনি দিদির সাথে দেখা হয়ে গেল। সে বড় কষ্টে আছে। কাতর হয়ে সে আমায় বলেছিল, বাইরে আমায় নিয়ে চল এই নরক থেকে। একটু দেরি করিনি, দিদিকে নিয়ে আমি পালিয়ে চলে গেলাম অনেক দূরে। যা হোক করে দিন চলছিল। এমন সময় বনি দিদির কোল আলো করে জন্ম নিল আমার মণিমা, যেন এক দেব শিশু। কিন্তু লোকলজ্জার ভয় আর কষ্ট ওকে তিলে তিলে শেষ করতে লাগলো। তার মানে আপনি বলতে চাইছেন মধুবনীর মেয়ে মণিকর্ণা? আগে হ্যাঁ বাবা, মদন মোহনই ওর বাপ। ও গড! তারপর তারপর কি হলো? একদিন সে কাঁদতে কাঁদতে এসে আমায় বলল, আমি না থাকলে মেয়েটাকে দেখিস ভাই। সেই মুহূর্তে আমি তাকে ওসব অলক্ষণে কথা বলতে মানা করি। কিন্তু পরের দিন মজুর খেটে এসে দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ভিতরে মণিমা ভীষণ কাঁদছে। দরজা ধাক্কালাম, কিন্তু তাও দিদি দরজা খুলল না। একটা বিশ্রী সম্ভাবনার কথা মাথায় আসতেই ভয় বুকটা ছেদ করে উঠল। আমি ভীষণ জোরে দরজা ধাক্কাতে থাকলাম। এভাবে হবে না ভেবে দরজাটা ভেঙেই ফেললাম। বৃদ্ধর গলা ধরে এসেছে মনে হলো। সে চুপ করে গেল। আমি বলে উঠলাম, তারপর কি দেখলেন ভেতরে? মধুবনের কি হলো? বলুন বলুন। বৃদ্ধ নাক টেনে বলল, দেখলাম আমার প্রাণের দিদি বনি দিদি মেঝেতে অপলক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে কাঠ হয়ে পড়ে আছে। আর ওর মেয়ে মায়ের মাথার কাছে শুয়ে কাঁদছে। সেই দৃশ্য দেখে আমি ধপ করে ভাঙা দরজার ওপর পড়ে গেলাম। হায় হায়, আমার বনি দিদি, এ তুই কি করলি? শোকে দুঃখে আমি পাথর হয়ে গেলাম। মনের মধ্যে জ্বলতে থাকলো প্রতিশোধের স্পৃহা। ওই লম্পট মদন মোহন
আমার বাপ, আমার মা, আমার বোনকে আমার থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি উচিত শিক্ষা দেবই দেব। বেশ কিছুদিন কেটে গেল। মণিমা আমার একটু বড় হলো, কিন্তু আমার প্রতিশোধের আগুন তখনও এক বিন্দুও কমেনি। যা হোক করে জমিদার বাড়িতে একটা কাজ জুটিয়ে নিলাম। সব সময় কর্তার সুনজরে থাকার চেষ্টা করতাম, আর একদিন আমি হয়ে উঠলাম তার খাস আদমি। ভালো মন্দ সব কাজের খবরই আমার থাকতো। মদন মোহন আমায় বিশ্বস্ত কাজে নিযুক্ত করতে লাগলো। পরিকল্পনা মাফিকই এগোচ্ছিলাম, কিন্তু মণিমাকে বড় করে তুলতে তুলতে তার ওপর এমন মায়া ভালোবাসা জন্মালো যে প্রতিশোধের আগুনটা কখন কমতে কমতে তলানিতে এসে ঠেকল বুঝতেই পারলাম না। আর ঠিক তখনই ঘটল দুর্ঘটনাটা। মণিমাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। বড় হতে না হতেই তার মুখের দিকে চাইলে আমার মনে হতো আমি আমার বনি দিদিকেই দেখছি, যেন তারই মুখের আদলে তৈরি হয়েছে মণিমায়ের মুখটা। তাকে অত্যন্ত যত্নে আর আদরে মানুষ করেছি আমি। বনি দিদি ভাই যেমন স্বাধীনভাবে ঘুরে চলে বেড়াতো, মণিমাও সেই পথেই হাঁটল। কোনোদিন কোনো কিছুতেই বাধা দিইনি তাকে। কি প্রাণবন্ত মেয়েটা! প্রতিদিনের মতো সকালবেলায় জমিদার হাঁটতে বেরোলেন নদীর ধারে, সঙ্গে আমি আর কয়েকজন ওর আদমিরা। দূর থেকে আমি দেখতে পেলাম মণিমা তার বান্ধবীদের নিয়ে নদীর ধারে ফুল তুলতে এসেছে। আমি প্রাণপণে চেষ্টা করলাম যাতে ওই লম্পট জমিদারের নজরে আমার মেয়েটা না আসে, কিন্তু আমি ব্যর্থ হলাম। সেই লম্পট জমিদারের নজর পড়ল আমার মণিমায়ের উপর। তাকে দেখেই লম্পটটার যেন জিভ দিয়ে লালা ঝরতে লাগলো। হা ঈশ্বর! সে যদি জানতো সেটা তার নিজেরই সন্তান! সে মণিমায়ের দিক নির্দেশ করে আমাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করল যে ওই মেয়েটি কে। আমি কিছু বলার আগেই আমাদের মধ্যের একজন হঠাৎই বলে উঠল, ও তো সুকুমারের মেয়ে। আমি তখন প্রমাদ গুনছি। জমিদার বলল, সুকুমার তো বিয়েই করেনি, তো মেয়ে কি আকাশ থেকে পড়ল? এই কথায় সবাই হো হো করে হেসে উঠল। বাধ্য হই তাকে বনি দিদির অভাগা মেয়ের সত্যি কথা জানালাম। আর সে জানোয়ারটা এত কুৎসিত প্রবৃত্তির মানুষ, বলে, নিয়ে এসো মেয়েটাকে, দেখি কেমন মানুষ করলে। রাগে দুঃখে আমার সারা শরীর জ্বালা পড়া করতে লাগলো। এতদিনের চাপা থাকা প্রতিশোধের আগুন হঠাৎই আবার দাউ দাউ করে জ্বলে উঠল। মনে হলো এক নিমেষে শেষ করে দিই ওই কুৎসিত লম্পট জমিদারকে। আমার বনি দিদির জীবনটা সে নষ্ট করেছে, এখন নিজের মেয়েটাকেও পর্যন্ত সে ছাড়বে না। উফ, কি পিশাচ! আমি বাড়ি ফিরলাম। রাগের বশে যে কাজ করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না সেটাই করলাম। খুব মারধর করলাম মণিমাকে।
আমার সমস্ত রাগ গিয়ে পড়ল আমার ওই ফুটফুটে মেয়েটার ওপর। সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। একবার হারিয়েছি দিদিকে, এবারেও কি মণিমাকে আমায় হারাতে হবে? না না না, এ হতে দেব না আমি। কালই, হ্যাঁ হ্যাঁ, কালই ভোরের আলো ফোটার আগেই আমি মণিমাকে নিয়ে পালিয়ে যাব এ গ্রাম ছেড়ে। হ্যাঁ, চলে যাব। মণিমায়ের ঘরে গেলাম। সে বিছানার এক কোণে বসে তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সস্নেহে তার মাথায় একটা হাত দিলাম। সে মুখ তুলে আমার দিকে চাইল, তারপর আমায় জড়িয়ে ধরে আরো কান্নাকাটি করল। আমি তাকে শান্ত করলাম, তাকে জানালাম নিজের ভাবনার কথা। সে খুব অবাক হলো, বলল, কেন আমরা চলে যাব? কেন? কি এমন হয়েছে যে আমরা সব ছেড়ে চলে যাব? তাকে সকালের সব ঘটনা খুলে বললাম। সে সব শুনে বলল, এত খারাপ মানুষও হয়? এইবার তাকে তার মায়ের সব ঘটনা খুলে বললাম। তার মায়ের সর্বনাশ করেছে ওই জমিদার, অর্থাৎ তারই বাবা। কথাগুলো বলতে বলতে লক্ষ্য করলাম মণিমায়ের মুখের ভাব পাল্টে যাচ্ছে। কষ্ট দুঃখের বদলে সেখানে একটা ঘৃণার উদয় হয়েছে। সে বলে উঠল, ওই জানোয়ারটা কোনোদিনই আমার বাবা হতে পারে না, নরপিশাচ একটা। ওসব কথা থাক মা, নে সব গোছগাছ করে নে। কাল ভোর হওয়ার আগেই এখান থেকে আমরা পালিয়ে যাব। পালিয়ে যাব? অসম্ভব। আমার মায়ের সাথে হওয়া অন্যায়ের শাস্তি ওই পিশাচটাকে না দিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। অনেক বোঝালাম মেয়েটাকে, কিন্তু মেয়েটা একটা কথাও শুনল না। ওর মাথায় তখন ক্রোধ ভর করেছে। ও বলল, যাব, তার আগে ওই জানোয়ারটাকে আমি শেষ করে দেবো আজই। হ্যাঁ হ্যাঁ, আজই শেষ করবো ওটাকে। আজ রাতই হবে ওর জীবনের শেষ রাত। এরম করিস না মা, ওরা যে অনেক শক্তিশালী, ওদের সাথে আমরা পারবো কেন? এক নিমেষে ওরা আমাদের শেষ করে দেবে যে। তুই চল মা, আমরা চলে যাই। না বাবা, এ হতে পারে না। আমার মায়ের সর্বনাশের বদলা না নিতে পারলে আমার মা শান্তি পাবে না, আর না পাবো আমি। ব্যর্থ হলাম তাকে বোঝাতে। ওর কথায় যে প্রতিশোধের স্পৃহা আমারও জাগেনি তা নয়, কিন্তু সে ছাড়া আমার যে আর কেউ নেই। তার কিছু হলে আমি বাঁচবো কেমন করে? সে ঠিক করলো আজ রাতেই সে ওই জমিদার বাড়ির নাচিয়ে ঘরে যাবে, আর সেখানে জমিদারের পাত্রে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলবে। সেই অনুযায়ী সে বিষের ব্যবস্থা করল। মধুবনীর মতো সেদিন মণিকর্ণা উপস্থিত হলো সেই নাচিয়ে ঘরে। পায়ে তার ঘুঙুর, ঝুমঝুম শব্দ তুলছে তার পদযুগল। কেমন অস্বাভাবিক দেখাচ্ছে আজ তাকে, যেন ভয়ঙ্করী কোনো দেবী মূর্তি। মণি কি পারবে কাজটা করতে, নাকি ধরা পড়ে যাবে? ওর কিছু হলে আমি কি করব? হায় হায় হায়, এ কেমন বাপ আমি! কি সর্বনাশের মুখে ঠেলে দিলাম নিজের মেয়েটাকে। মুখে রোদের ঝাপটা এসে পড়াতে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে
একটা মাকড়সার জালে ভরা সিলিং দেখতে পেলাম। ধর্মর করে উঠে বসলাম আর নিজেকে একটা পোড়ো বাড়ির ঝোপঝাড়ে ভর্তি ঘরের ভিতরে আবিষ্কার করলাম। আমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছিলাম? মাথাটা এত ভার লাগছে কেন? কি হয়েছিল ভাবতে চেষ্টা করলাম। হঠাৎ মনে পড়ে গেল সেই বৃদ্ধের কথা। সেই বৃদ্ধ, মণিকর্ণা, কোথায় গেল তারা? আমি কি স্বপ্ন দেখছিলাম তাহলে? এত জীবন্ত স্বপ্ন? এ কি করে সম্ভব? উঠে দাঁড়ালাম। জামা কাপড় ঝাড়তে ঝাড়তে সব মনে করার চেষ্টা করলাম। তারা গেল কোথায়? বাড়ি আছে, কিন্তু লোকগুলো যেন ভ্যানিশ হয়ে গেছে। এ বাড়ির রহস্য আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না। এই দিনের আলোতেও সেই বাড়ির ভিতরে দাঁড়িয়ে আমার শরীরে কিরম কাঁটা দিয়ে উঠল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, বেরিয়ে এলাম ঘর থেকে। সিঁড়ি দিয়ে দুপা নেমেছি, এমন সময় শুনতে পেলাম একটা শব্দ। ঘুঙুর পরা পায়ে কে যেন হাঁটছে বাড়ির ভেতরে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মণিকর্ণার কথা। এটা তো পুরো বাড়ি। বাড়ির আনাচে কানাচে ঝুলকালি, ঝোপঝাড়, তাহলে এখানে ঘুঙুরের শব্দ আসবে কোথা থেকে? আর ভাবতে পারলাম না, সোজা হাঁটা লাগালাম সোজা পথ ধরে। কিছুক্ষণ পর একটা রাস্তা নজরে পড়ল। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। মনে পড়ল বৃদ্ধের কথা। সে বলেছিল একটা বড় রাস্তার কথা। সেখান থেকে বাঁ দিক গেলে একটা মাঠ পেরোলেই নাকি যে গ্রাম পড়বে সেখানেই মুখার্জিদের বাড়ি। তাই করলাম। বাঁ দিকে হাঁটতেই কিছু দূর পর একটা মাঠ পড়ল। মাঠের ওপর দিয়ে হেঁটে কিছুটা গিয়ে দূরে একটা গ্রাম দেখতে পেলাম। আশ্চর্য, বৃদ্ধের কথা তাহলে সত্যি হলো। বিমলের দিদির বিয়ে। বিমল আমার ভীষণ কাছের বন্ধু। আমরা এক কলেজেই পড়ি। ও কলকাতায় একটা মেস বাড়িতে থেকে পড়াশোনা করে। দিদির বিয়ের জন্য 10 দিন আগেই ছুটি নিয়ে চলে এসেছে ওদের গ্রামে, এবং আসার আগে আমায় বারবার বলেছে আমি যেন ওদের বাড়িতে বিয়ের দিন 3 আগেই উপস্থিত হই। বন্ধুর আদেশ মান্য করতেই আমার এই যাত্রা। ওদের বাড়ি পৌঁছে দেখি হই হই শুরু হয়ে গেছে। আমি বিমলকে কিছুই বললাম না আগের রাতের কথা। বিয়ে থা মিটলে একবার বলে দেখব ও কি বলে দেখি। তাও নিজের মন থেকে ঘটনাগুলোকে কিছুতেই মুছে ফেলতে পারছিলাম না। বারবার মনে হচ্ছে কোথায় যেন ঘুঙুরের আওয়াজ হচ্ছে। মণিকর্ণা, হ্যাঁ, তারই ঘুঙুরের শব্দ এটা। আচ্ছা, মণিকর্ণার কি হলো শেষ পর্যন্ত? বিয়ের অনুষ্ঠান মিটে গেল। আরও কিছুদিন থেকে গেলাম বিমলদের বাড়িতে। ও বলল, এসেই যখন পড়েছিস আর 2 দিন থেকে যা, চারপাশটা একটু ঘুরে দেখে যা। এই 2 দিন তো তোকে সময়ই দিতে পারিনি ঠিকভাবে। আচ্ছা, সে না হয় থাকবো, কিন্তু কি দেখার জিনিস আছে এখানে শুনি আগে। সেরকম কিছু না, তবে পুরনো দিনের একটা মসজিদ আছে, যার পাশেই বড় একটা দিঘি আছে। ও কিছু দূর গেলেই নদীও আছে। কেন, রাজবাড়িটারি নেই রে? না, রাজবাড়ি নেই, তবে একটা পুরনো জমিদার বাড়ি আছে। সেটা নাকি আবার এখন তেনাদের বাসভূমিতে পরিণত হয়েছে বলে শুনেছি। চ, ওখানেই প্রথমে যাই। বিমলকে তখনও কিছু জানায়নি সেই দিনের রাতের ঘটনার সম্বন্ধে। মশকরা করে বললাম, ওরে বাবা, তেনারা যদি ঘাড়ে চাপে? ধুস, তুই চুপ করতো। এইসব এখানকার লোকেদের বানানো কথা। সাপখোপের ডিপো, সেখানে যাতে বাচ্চারা না চলে যায় তাই হয়তো এরকম একটা লোককথার প্রচলন করেছে। তাহলে চল। চারিদিকে জঙ্গল,
আশেপাশে নানান ঘর ফেরা পাখিদের কিচিরমিচির ডাক, আর আমার সামনে সেদিনকার দেখা সেই পোড়ো জমিদার বাড়ি। তবে সেই দিনকার মতো ভুতুড়ে দেখাচ্ছিল না বাড়িটাকে। আবারও ঢুকে পড়লাম বাড়ির ভেতর। এখন বাড়ির ভেতরে কেবল ঝোপঝাড়, ধুলো আর মাকড়সার জাল। ঘুরে ঘুরে দেখতে থাকলাম বাড়িটা। আমার কানে তখন যেন মণিকর্ণার নুপুরের ধ্বনি বাজছে। মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কি হলো শেষ পর্যন্ত তার? বৃদ্ধ সুকুমারেরই বা কি হলো? বিমলকে বললাম, মনে হচ্ছে বাড়ির মালিক খুব শৌখিন ছিল, তাই না? হ্যাঁ, তা তো শুনেছি। তবে শৌখিনের সাথে সাথে এই জমিদার বাড়ির জমিদার ছিল একটা লম্পট এবং অত্যাচারী মানুষ। কি বলছিস কি? হ্যাঁ রে, শুনেছি এই জমিদার বাড়িতে একটা নাচ তামাশার ঘর ছিল। সেখানেই এক রাত্রে জমিদারকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর তার পাশেই নাকি পাওয়া যায় অজ্ঞাত কোনো মেয়ের মৃতদেহ। সেখানেই আরেকটি লোকও নাকি ছিল, তবে সে মারা যায়নি। ঠিক কী কারণে কেউ বলতে পারে না, তবে লোকটাকে বন্দি করে রাখা হয়। দিনের পর দিন তাকে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়। ক্ষুধা তৃষ্ণায় নাকি কিছুদিনের মধ্যে সেই লোকটিও মারা যায়। কি বলছিস বিমল? এসব সত্যি নাকি? দেখ ভাই, গ্রামের বুড়োরা তো সেরকমই বলে। সত্যি কি মিথ্যে তা তো বলতে পারি না। এ কি আর আজকের কথা রে? বিমলের কথা শুনে আমি কাঠ হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলাম বৃদ্ধ আর মণিকর্ণার কথা। বিমলের কথাগুলো যদি সত্যি হয়, তার মানে মণিকর্ণা পেরেছিল তার মায়ের প্রতিশোধ নিতে। আর বৃদ্ধ বৃদ্ধ তাহলে শান্তি পেয়েছিল তার বনি দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে। বিমলের ধাক্কায় সম্বিত ফিরে পেলাম। সে বলল, কি রে ভাই, কোন জগতে? বাড়ি যাবি না নাকি? তাকিয়ে দেখ, সন্ধ্যা নেমেছে। হ্যাঁ হ্যাঁ, চ বাড়ি যাওয়া যাক। পিছন ঘুরে চলে আসছি, হঠাৎ শুনতে পেলাম ঝুম 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 একটা ঘুঙুরের শব্দ। এই শব্দ আমার চেনা। এটা মণিকর্ণার ঘুঙুরের শব্দই বটে। মেয়েটা তার মায়ের সর্বনাশের বদলা নিয়েছিল ঠিকই, কিন্তু তার পরিণতি হলো ভয়ঙ্কর। মৃত্যু ঘটলেও এই জমিদার বাড়ি তাকে আজও মুক্তি দিল না। শুনছিলেন স্যাটারডে থ্রিলসের নিজস্ব গল্প অভিশপ্ত জমিদার বাড়ি। গল্প পাঠে রাজীব, অভিষেক, বিমল ও বৃদ্ধের ভূমিকায় রাজীব, মণিকর্ণা শাওনি, সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি, সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।